শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় বাজেট কতটা স্বস্তি দেবে দ্রব্যমূল্যে। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত রিসার্চ ফেলো জনাব তৌফিকুল ইসলাম খান, এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আরও তিনজন সম্মানিত অতিথি। রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। আমাদের সাথে রয়েছেন হাজি মোহাম্মদ গোলাম মাওলা, সাধারণ সম্পাদক মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি ঢাকা, এবং আরও রয়েছেন জনাব ইমরান হাসান, মহাসচিব বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। আপনাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই ডক্টর তৌফিকুল ইসলাম খান, আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করি। জনাব তৌফিকুল ইসলাম খান, যেটি বলছিলাম, রাত পোহালেই বাজেট, এবং যেই বাজেট নিয়ে আমাদের এত আলাপ আলোচনা, গণমাধ্যমের আগ্রহ, ব্যবসায়ীদের নানা রকম কথাবার্তা, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এসে আমরা যেটি দেখি, আপনাদের একটি গবেষণায়ও এসেছে যে সেই আগ্রহের জায়গাটায় তাদেরকে সেভাবে স্পর্শ করছে না। সেটি দিয়েই যদি আলোচনা শুরু করেন, কেন? আসলে দেখেন, আমরা তো অনেক আলোচনা করি, এটা আমাদের পেশাদারি জায়গা থেকে, আপনার পেশাদারি জায়গা থেকেও আপনারা করেন, কিন্তু বড় বিষয় হলো যে বাজেটটা প্রস্তাব করা হয়, সেটা একটা বড় জায়গা থাকে হলো যে এইটা সংসদে যেভাবে আলাপ আলোচনা হওয়া উচিত, এবং সংসদের এটা যেভাবে পরীক্ষা নিরীক্ষা করে সেই ভিউজগুলো, বা আমরা যেটা বাইরেও, সংসদের বাইরেও যেগুলো আলোচনা করছে, এইটা কতখানি বাজেটকে প্রভাবিত করে, সেটা নিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে। দীর্ঘদিন ধরেই আপনি দেখবেন যে আমি প্রায় 15-20 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমাদের বাজেটের যেই বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বা যেই আমাদের সম্পদ সংগ্রহের যে লক্ষ্যমাত্রাগুলো থাকে, এটা প্রস্তাবের সাথে যেটা পাশ হয়, এক বছরে একটি টাকাও কিন্তু পরিবর্তন হয়নি। আচ্ছা, আবার এটা বাস্তবায়নও হয় না। আমরা সাম্প্রতিক বছরগুলোতে যদি দেখি, তাহলে 80-85% বাজেট বাস্তবায়ন হচ্ছে। সুতরাং সেইখানে তো সাধারণ মানুষের একটা বড় একটা, আমি বলবো যে আগ্রহ চলে যাওয়ার জায়গা আছে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমাদের আলোচনা আমরা দেখেছি যে আমরা যাই আলোচনা করি কিনা কেন, বাজেট যতখানি সেই অর্থে গোষ্ঠী স্বার্থ প্রভাবিত করতে পারে, সেই পরিমাণ প্রভাব কিন্তু সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার ভিতর থেকে বাজেটকে আসে না। তো সেই দিক থেকে তাদের হয়তো আগ্রহটা অতখানি আর থাকছে না যে কী আর হবে, আমাদের কথা কে ভাবে। কারণ আপনি এই বছরের বাজেটটা যেটা নিয়ে আপনি আলোচনা করছেন, দেখেন, যদি আমরা গত 2 বছরের, অন্তত আমি যদি আরও পিছনে নাও যাই, 2 বছরের কথাও চিন্তা করেন, দ্রব্যমূল্য পরিস্থিতি আমাদের একটা বড় সমস্যা, এবং এইটা অন্যান্য অর্থনীতির বিভিন্ন জায়গাতেই এখন সমস্যা আছে। পুরো অর্থনীতি আমি বলবো যে একটা সংকটের ভিতরে আছে, কিন্তু দ্রব্যমূল্যের বিষয়টি সরাসরি প্রতিনিয়ত সাধারণ মানুষকে প্রভাবিত করে। এখন বাজেটে যেই ধরনের পদক্ষেপের কথা আমরা আলোচনা করি, যে ধরনের কথা আমরা বলছি দীর্ঘদিন ধরে, এটা তো শুধুমাত্র ধরেন আমরা স্বাধীনভাবে যারা পর্যবেক্ষণ করছি তারাই না, আপনার সাংবাদিক থেকে শুরু করে অন্যান্য অংশীজনরাও বলেন, তাতে করে কিন্তু আপনার বাজেটের যেভাবে কর এবং শুল্কের পরিবর্তন একটা দেখবার কথা ছিল, যেভাবে আমরা সামাজিক নিরাপত্তার মতো আমাদের যেইটুকুই ক্ষমতা আছে সরকারের, সেইটাকে যেভাবে ব্যবহারের কথা ছিল, সেইটার বাস্তবায়ন হবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ফলে সমস্যা সম্পর্কে কিন্তু এখন নীতি নির্ধারক মহলেও আপনার সরাসরি এটার একটা স্বীকার করার অন্তত পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু যদি সেই অনুযায়ী যেই ধরনের আমরা উপায়গুলোর কথা বলি, সেই উপায়গুলো বা পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে কোনো ধরনের একটা আড়ষ্টতা থেকে যাচ্ছে। এখন সেই
আড়ষ্টতর জায়গা যদি থাকে তাহলে বাজেটের যেই বিশ্বাসযোগ্যতা বা বাজেটের সম্পর্কে মানুষের যেই আগ্রহের জায়গাটা সেইটা অতখানি থাকছে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো। আমি জনাব আইনুল ইসলাম আমাদের সাথে রয়েছেন। প্রফেসর ডক্টর আইনুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, 2024-25 অর্থ বছরের বাজেট আগামীকাল মানে রাত পোহালেই 7,97,000 কোটি টাকার বাজেট এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে সরকার চূড়ান্ত করেছে। সার্বিকভাবে সেই বাজেটটি দ্রব্যমূল্যের ক্ষেত্রে বিশেষ করে, যেহেতু এটি একটি বড় আমাদের চিন্তার কারণ, উদ্বেগের কারণ সব স্তরের মানুষের জন্য, এবং সেটি একটি বার্নিং কোশ্চেন বটে, সেই জায়গায় সেই আলোকপাতটি করবেন, কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বললেন যে রাত পোহালেই বাজেট, হ্যাঁ, এবং সেটি পত্রপত্রিকা যেটা দেখলাম, আপনি যে ফিগারটা বললেন সেরকমই একটা ফিগার, প্রায় 8 লাখের কাছাকাছি বাজেট হতে যাচ্ছে। এবং আপনি যে মূল্যস্ফীতির কথাটা বললেন, ডক্টর তৌফিক সেটাই বললেন আর কি। তো সেখানে দেখুন, গত বছর বাজেটে কিন্তু টার্গেট ধরা হয়েছিল অ্যারাউন্ড 6% মূল্যস্ফীতি নামবে। সেখানে কিন্তু আজকে হচ্ছে আপনার জুন মাসের আজকে হচ্ছে 5 তারিখ, এবং গত মে মাসের যে স্ট্যাটিস্টিক্সটা সেখানে 9.89 হচ্ছে সার্বিক মূল্যস্ফীতি, এবং খাদ্য মূল্যস্ফীতি সেটি 10-এর উপরে। এবং বিশেষ করে বিআইডিএস এর যেটি গবেষণা, সেখানে যে খাদ্য মূল্যস্ফীতিটা 15% বেশি। সেদিক থেকে যে এক বছরের বাজেটে যে মূল্যস্ফীতি, গত 2-2.5 বছরে দেখলাম মূল্যস্ফীতিটার যে লাগামটা টেনে ধরতে পারছেন না। সুতরাং কোনো কোনো উদ্যোগই কাজে লাগছে না। সেখানে আপনি এই এক বছরে আপনি বলছেন যে মূল্যস্ফীতি কতটুকু হবে, সেটি একটু মানে দেখুন যে তৎপরতাগুলো হচ্ছে। আপনি দেখুন যে একদিকে বলা হচ্ছে যে মূল্যস্ফীতি কমানোর জন্য আহ ভর্তুকি কমিয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে কিন্তু শুল্ক এবং কর এবার কিন্তু কোনো ছাড় নেই। সুতরাং এই জায়গাগুলো যদি থাকে, তাহলে যে আমাদের তো পুরো উৎপাদন ব্যবস্থাটা হলো ইম্পোর্ট নির্ভর। তা সেখানে ডলারের দাম দেখুন, 2 বছর আগে, ইয়া কি বলেন, 2-3 বছর আগে যে ডলার ছিল 87-88 টাকা, সেটা এখন 117, 18, 20 এরকম একটা, এবং আরো মানে বলা হয় থেকে এর বাইরেও 120-এর উপরে চলে গিয়েছে। সুতরাং আপনি কিভাবে মূল্যস্ফীতি কমাবেন? এখানে বাংলাদেশে মনিটারি পলিসি কিন্তু কাজ করছে না। পৃথিবীর অন্য জায়গায় কাজ করলেও বাংলাদেশে কিন্তু করছে না, নানান কারণে। যেহেতু গত 10-12 বছর থেকে আমরা বিশেষ করে ইন্টারেস্ট রেটের যে যে 9-6 করে রাখছে, এটা কিন্তু মার্কেটের উপর ছেড়ে দেওয়া হয়নি। এখন প্লাস ডলারের প্রাইসটাও কিন্তু সেই রকম অবস্থা একটা চেপে ধরা হয়েছিল। এখন সবগুলো আপনি আইএমএফ এর শর্ত অনুযায়ী সবগুলোর একবারে আপনি মেজার নেবেন, তাহলে যে আপনি একেবারে রাতারাতি মূল্যস্ফীতি কমবে, এটা আমার কাছে মনে হয় না। একই সঙ্গে যে বাংলাদেশের যে বাজার ব্যবস্থা, বিশেষ করে সাপ্লাই চেনের যে বিশৃঙ্খলাটা, এটা কিন্তু কোনোভাবেই মানে এটা নিয়ন্ত্রণে রাখতে পারছে না। সবকিছু মিলে জনগণের স্বস্তির জায়গাটুকু কতটুকু হবে, এটা একটু আসলে সময় সাপেক্ষ ব্যাপার। এটি বাজেটের আপনারাই দেখতে পাচ্ছেন যে কতটুকু বাজারে গেলে বোঝাই যায় যে যারা গবেষণা সংস্থাগুলো হচ্ছে তারা যে তথ্য দিচ্ছে, এবং বাস্তবে কিন্তু সেই তথ্য থেকে অনেক বেশি। সুতরাং সেক্ষেত্রে চেষ্টা আছে, যেমন ওই যে কসকোসব বা টিসিবির কথা বলা হচ্ছে, তাদের তো বাড়ানো হবে। সবকিছু মিলে কিন্তু দিন শেষে আমরা কিন্তু এর ফলটা পাচ্ছি না। সুতরাং জনগণের জন্য স্বস্তি নিয়ে আসবে, সেটি আমার মনে হয় না যে সেই পর্যন্ত স্বস্তিটা দিতে পারবে। জি, কতটা সত্যি দেবে সেটি হয়তো দেখার বিষয়। এ বিষয়ে আরও বিস্তারিত আমরা আলাপ করব। জনাব শরীফুজ্জামান শরীফ। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচকদের শুভেচ্ছা। আপনার যে আলোচক প্যানেল, আমার কাছে মনে হচ্ছে যে আমি কথা বলার থেকে তাদের কথাটা শুনলে আরও বেশি সমৃদ্ধ হতাম। তারপরেও যেহেতু ডেকেছেন, দু একটি কথা বলতেই হয়। প্রথমত হলো যে আমাদের দেশে গত কয়েক বছরে বাজেট মানুষের মধ্যে, আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলছি, এই যে বিশেষজ্ঞ হিসাবে না, বাজেট আমাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করে। আতঙ্ক তৈরি করে। আগ্রহের জায়গাটা হচ্ছে আতঙ্কের জায়গা, যে কালকে বাজেট হবে, বাজেট হওয়ার পর কোন কোন পণ্যের দাম বেড়ে যেতে পারে, এবং যে সমস্ত পণ্যগুলোর দাম কমানোর প্রস্তাব করা হবে
সেগুলোর দাম কমার সুফলটা পেতে আমাকে 3-4 মাস অপেক্ষা করতে হবে। আর যে পণ্যগুলোর দাম বাড়ানোর প্রস্তাব করা হবে বাজেট পরের পাস দিনই। হওয়ার আগে, বাজেট পাস হওয়ার আগে তার পরের দিনই উপস্থাপনের সন্ধ্যাবেলা থেকেই তার দামটি বাড়িয়ে নেওয়া হবে। আমি এই সময়কালে বাজেটের একটা ইতিবাচক দিক দেখি, অন্যরা আমার সাথে একমত হবেন কিনা, যে আমাদের একসময় বাজেট প্রণয়নের আগে অর্থমন্ত্রীকে ব্রিফকেস নিয়ে বিদেশে যে ঘুরে আসতে হতো, বিভিন্ন সহযোগী উন্নয়ন সহযোগীদের সাথে বসতে হতো, সেই জায়গাটার থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি এবং এখন অনেকটা আমরা এখান থেকে রিসোর্সটা আমরা সংগ্রহ করছি। তবে সেই সংগ্রহ করার জায়গাটা নিয়ে অনেক প্রশ্ন আছে। এই যে আপনি নতুন নতুন করে কর চাপিয়ে দিচ্ছেন এবং সাধারণ মানুষের ক্ষেত্রে, আমি মনে করি যে আমাদের বাজেটের সঙ্গে আমাদের যে স্টেট পলিসি, আমাদের যে ইকোনমিক পলিসি, তার একটা দ্বিমুখিতা আছে। আমাদের ফ্রি মার্কেট ইকোনমির কথা বলা আছে, আমাদের মুক্তবাজার অর্থনীতির কথা বলা আছে, প্রাইভেট সেক্টরকে প্রণোদনা দেওয়ার কথা বলা আছে। কিন্তু আপনি বাজেট প্রণয়নের পর দেখবেন যে বাংলাদেশের, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের সবথেকে বড় ব্যক্তি খাত হচ্ছে কৃষি, এবং আমাদের ইকোনমিটা টিকে আছে এই কৃষির উপরে। বাংলাদেশের 3 জন গরিব আমাদের ইকোনমিটাকে টিকিয়ে রেখেছে। 1, গ্রামের গরিব কৃষক। 2, ওই গরিব কৃষকের যে মেয়েটা, কিশোরী মেয়েটা 9-এ পড়ে, 8-এ পড়তো, যার বাবা মায়ের কাছে থাকার কথা, সন্ধ্যা হলে পড়াশুনোর পর মায়ের কোলের মধ্যে শুয়ে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার কথা, সেই মেয়েটা শহরে এসে কামরাঙ্গীরচর থেকে তেজগাঁয় হেঁটে এসে সকালবেলা গার্মেন্টসে কাজ করে, এবং তার যে শ্রমের ভেতর থেকে আমি যে এই যে তৈরি পোশাক খাতের যে আমাদের যে বিস্ফোরণটা ঘটেছে, এটি একটা। আর আরেকটা হচ্ছে ওই গ্রামের গরিব কৃষকের সন্তান যে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইটালি যাওয়ার চেষ্টা করছে, তার যে পাঠানো যে রেমিটেন্স, এই 3টা বেসিক জায়গা। কিন্তু আমি দেখতে পাই যে আমাদের স্টেট মনে করে যে এখানে প্রাইভেট সেক্টর মানেই হচ্ছে এস আলম, এখানে প্রাইভেট সেক্টর মানেই হচ্ছে বেক্সিমকো, এবং তারা এই প্রাইভেট সেক্টর, ওরিয়ন, সামিট গ্রুপ, এবং এদেরকে যেভাবে উদারভাবে সহযোগিতাটা করে, আমাদের এই জায়গাটায় সেই সহযোগিতা আমরা পাই না। বাজেটে আমি কি চাই? বাজেটে আমি প্রথম যেটা চাই সেটা হলো যে আমাদের সমাজের মধ্যে যে একটা বিরাট বৈষম্য তৈরি হয়েছে, গ্রাম এবং শহরের যে বৈষম্য, আমাদের এখানে অবকাঠামোগত অনেক রকমের বড় বড় মেগা প্রজেক্টগুলো আছে। আপনি পত্রিকা খুললে দেখবেন যে অমুক জায়গায় একজনকে সাপে কাটার পর যখন থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, ডাক্তার তাকে বলেছেন উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে শহরের কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে। বাংলাদেশের বয়স হচ্ছে 53 বছর। এই 53 বছর বয়সের বাংলাদেশে একজন মানুষকে উপজেলা সদরের হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে বলা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য আপনাকে জেলা বা বিভাগীয় শহরে যেতে হবে। তার মানে হলো এই 53 বছরে আপনি উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নটা করতে পারেন, এটি আপনার স্টেটমেন্টেই বোঝা যাচ্ছে। আপনার গ্রাম শহরের মধ্যে আপনার এখানে কর্মসংস্থানের সেই ধরনের ব্যবস্থাটা করেননি। আমাদের এখানে কর্মসংস্থান বলতে প্রাইভেট সেক্টরটা, কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে যে ইনিশিয়েটিভগুলো থাকা দরকার, আমাদের একসময় বড় বড় ভারী যে শিল্পগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে, এবং বন্ধ হওয়ার কারণে এর একটা ইম্প্যাক্ট যেমন আমাদের ইকোনমিতে পড়েছে, আমাদের কর্মসংস্থানের জায়গায় একটা বিরাট ইম্প্যাক্ট আছে এটাই। কিন্তু আপনি বাজেটের কোনো জায়গাটায় আপনি দেখবেন না যে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে ভারী শিল্প অথবা শিল্পায়নের মধ্য দিয়ে এখানে বেকারদেরকে কাজের একটা স্পেস তৈরি করে দেওয়ার কোনো পরিকল্পনা আমরা এই জায়গাটায় দেখি না। আমি মনে করি যে আমাদের এই জায়গাগুলোতে যদিও এই আলোচনাগুলোরও যে কি ইম্প্যাক্ট আছে কিনা এটি আমার মনে হয় না, কিন্তু আমরা আমাদের বাজেট প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে সংসদ সদস্য যারা, তাদেরও যথাযথ ভূমিকাটা সেখানে থাকে না। বাজেট প্রণয়নের আগে বিভিন্ন কমিউনিটির সাথে বসা হয়, কিন্তু আপনি দেখবেন যে তাদের মধ্যে সিলেক্টিভ কয়েকটা জায়গায় তাদের অপিনিয়নটা নেওয়া হয়। গতকাল না পরশুদিন আমি অর্থনীতি সমিতির একটা সংবাদ সম্মেলন করেছে, ভালো লেগেছে, তাদের সুনির্দিষ্ট কতগুলো প্রস্তাবনা সেখানে ছিল। আমি মনে করি যে এই প্রসেসটা যদি আরও আগে, বাজেটের প্রণয়নের প্রক্রিয়াটা শুরু হয় অনেক আগে, তখন যদি এই কাজগুলো করা হয়, এই আলোচনাগুলোটা হওয়া দরকার তখন, কিন্তু আমরা আলোচনাটা করি একবারে শেষ জায়গায় এসে। এই যে অর্থনীতি সমিতির মতন যে প্রতিষ্ঠানগুলো আছে যাদের এরকমের সুনির্দিষ্ট সিপিডি সারা বছর নানা রকমের তাদের কাজগুলো করে, তাদের গবেষণাগুলো নিয়ে আসে, আমি মনে করি যে বাজেটকে নিয়ে মানুষের মধ্যে এই যে আতঙ্ক, এই আতঙ্ক দূর করতে পারে সরকারের কতগুলো জনকল্যাণমুখী
এবং বাস্তবসম্মত কতগুলো পদক্ষেপের মধ্যে দিয়ে। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবার চেষ্টা করবো আপনাদের কাছে। আমাদের সাথে রয়েছেন হাজী গোলাম মোল্লা এবং ইমরান হাসান। আমি আপনাদের কাছেও আসবো। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি ঢাকার সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ গোলাম মোল্লা। গোলাম মোল্লা, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, আমাদের যে আজকের আলোচ্য বিষয় বাজেট, এই দ্রব্যমূল্যে কতটা স্বস্তি দেবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সারা বছরই আমরা যখন কথা বলি, আপনাদের ব্যবসায়ী প্রতিনিধি যারা রয়েছেন, আপনারা ব্যবসায়ী নেতা যারা রয়েছেন, তাদেরকে আমরা একরকম কাঠগড়াই দাঁড় করাই, আপনাদের কাছে জানতে চাই, নানান অভাব অভিযোগ আপনাদের উপর আসে। বাজেটের সময় এসে আপনাদের কাছে কি মনে হয় যে এই যে দ্রব্যমূল্যের জায়গায় সাধারণ মানুষ স্বস্তি দেওয়ার ক্ষেত্রে বাজেট কি ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি সম্মানিত আলোচকদের শ্রদ্ধা জানিয়ে আমার বাজেট সম্বন্ধে আলোচনা করছি। আসলে দেখেন, আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আছে, যেমন আমাদের ভোজ্য তেল, চিনি, আটা, ময়দা, এর সাথে কিছু মশলা জাতীয় কিছু আমাদের আইটেম আছে। তা আমরা সবসময় বলে আসছি যে আপনার নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্যাদি আছে সেগুলিতে রাজস্ব গভর্নমেন্ট হয় জিরোতে করে অথবা কিছু কমিয়ে সেই যে ঘাটতি রাজস্বটা সেটা লাক্সারিয়াস আইটেমের উপর থেকে রিকভারি করার জন্য। আচ্ছা, এই আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কথা বললেই যে ট্যাক্স ফ্রি করে দেন, অন্যান্য দেশে এই অবস্থা আছে। বর্তমানে অল মার্কেটে বৈরিতা ভাব, আমাদের দেশে ডলারের সংকট, কিন্তু আমরা এই পর্যন্ত কোনো ফলাফল পাইনি। আমাদের প্রতি মাসেই বলেন, 15 দিন পর সপ্তাহে আমরা বিভিন্ন ফোরামে আলোচনা করছি। ইমরান হাসান, আপনার বক্তব্য জি শুনুন। জি বলুন। জি, যে প্রশ্নটা যে আমি- করছিলাম গোলাম মোল্লাকে, যে বাজেটে এই যে নিত্যপণ্যের বাজারে কি স্বস্তি দিতে পারে বা আদৌ কোনো ভূমিকা আছে কিনা, স্টেক হোল্ডার হিসেবে আপনারাও নিশ্চয়ই যারা বাজেট প্রণয়নের বিষয়ে সরকারের বিভিন্ন মহলের সাথে বসেছেন, আপনাদের দাবি দেওয়াগুলো তুলে ধরেছেন, সার্বিকভাবে সেই বিষয়গুলো একটু বলবেন। দেখুন, আমি তো আজকে বহু বছর যাবৎ বাজেট পর্যবেক্ষণ করছি, যেটা একটু আগে আমাদের বিজ্ঞ আলোচক কিন্তু বলে গেছেন যে বিষয়গুলো, যে দামটা কমবে সেটা 3-4 মাস পরে এফেক্ট হবে, আর যেটা বাড়বে সেটা এখনই বেড়ে যাবে। এই সংস্কৃতি তো আজকে থেকে না, সেটা এই 30 বছর যাবতই দেখে আসছি। তো আমরা এই বেসিক যে, আমরা যেহেতু রেস্তোরাঁ খাতে ব্যবসা করছি, আমাদের সবচেয়ে বড় জ্বালা হচ্ছে মার্কেট কখনোই স্টেবল থাকে না, সকালে এক, বিকালে এক, রাতে আরেক। এটা নিয়ে আমাদের দুর্বিপাকে পড়তে হয় অল দ্য টাইম। যারা আমরা শ্রমজীবী কর্মজীবী মানুষদেরকে যারা আমরা খাবার পরিবেশন করে থাকি, আমাদের অনেক এই নিপীড়নের শিকার হতে হয়, কারণ আমরা চাইলেই কোনো প্রোডাক্টের দাম বাড়াতে পারি না, চাইলে রাতারাতি কিছু করতে পারি না। কিন্তু এখানে কথা হচ্ছে কি, যে আমি একটা জিনিস বুঝি না যে আপনি কিভাবে দাম কমাবেন, কারণ আপনার ঘাটতি হচ্ছে 2.5 লাখ কোটি টাকা, আপনি ছাপায়া চলতেছেন, আপনি ব্যাংকগুলাকে কোনো ব্যবস্থা আর দৃশ্যমান দেখতে পাচ্ছি না। একটা ব্যাংক মার্জারের কথা হলো, ব্যাংকে টাকা চাইলে টাকা দিতে পারে না, লোন তো পরের বিষয়, জমা টাকাও পাচ্ছি না। এখন এইখানে দেখেন, একটা দুঃখের বিষয় বলতে হয়, তিনজন অর্থমন্ত্রী দেখলাম আমরা। আব্দুল মাল আব্দুল মুহিত সাহেব মারা গেছেন, ভালো থাকুক, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। উনি প্রথম দিকে খুব সুন্দর চালাইলেন এবং শেষের দিকে এসে উনি অসুস্থ হয়ে গেলেন। পরে আমাদের যে কামাল সাহেব, মানে আমাদের যে লোটাস কামাল সাহেব যে নিয়ে আসছিলেন, তিনি অসুস্থ ছিলেন। উনি ওই অর্থ মন্ত্রণালয়ের সময় এভাবে দেন নাই বললেই চলে। তা এই আপদকালীন যে কোভিড কালীন যে সময়গুলো গেল, সেখানে তার দৃশ্যমান আমরা দেখি নাই কোনো ভূমিকা। গতানুগতিক ভাবে, আমলাতান্ত্রিক ভাবে যেভাবে বাজেট করা হয় তাদের মন মতো করে, সেই বাজেটই সরকার পাশ করে গেছেন এবং একটা উন্নয়নের কথা বলে 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 কিন্তু আমরা দৃশ্যমান কোনো আমাদের সামাজিক উন্নয়ন আমরা পাই নাই। বাজার বড় বাজারে কাটা যাচ্ছে, আমরা মনে হচ্ছে যে শুধুমাত্র গোষ্ঠী কিছুকে সুবিধা দেওয়ার জন্য এই বাজেটটা করা হয়, যারা 8, 10টা 20টা কোম্পানিকে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এখন আবার নতুন করে যে অর্থমন্ত্রী মহোদয় আসছেন, আমি কারো বিরুদ্ধে না, উনিও অসুস্থ, উনি বয়স্ক একজন মানুষ, সাথে একজন প্রতিমন্ত্রী মহোদয় আছেন। আমরা একটা মিটিং এও আমরা গিয়েছি, কিন্তু দৃশ্যমান আমরা ওই রকম কোনো আশাব্যঞ্জক কিছু পাইনি ওনার কাছ থেকে যে সামনে প্রতিফলন কি হবে।
বিষয়টা হচ্ছে কি, আপনি এই কথাগুলো গত বাজেটেও বিভিন্ন প্রোগ্রামে বলেছি, আমাদের দেশের পলিটিশিয়ানরা এখন বাজার অ্যানালাইসিস করে না, এক্সপার্টিস নাই পলিটিশিয়ানদের মধ্যে। তারা সমস্ত কিছু ডিপেন্ডেন্ট করে দিয়েছে আমলাতন্ত্রের উপরে। এই আমলাতন্ত্ররা, আমলা যারা আছেন, যারা আমাদের ব্যুরোক্রেসি, তারা নিজেদের মতো করে একটা বাজেট রেডি করে নিয়ে যান, এই বাজেটটা পাশ করে আর পলিটিক্যাল কিছু বক্তব্য চলতে থাকে। বিরোধী দল যখন থাকে সরকারে তখন তারা বলে হ্যাঁ এটা ঠিক আছে উন্নয়নের বাজেট, আবার তারা বিরোধী দলে গেলে বলে এই বাজেট হয় নাই। এই যে 2.5 লাখ কোটি টাকার ঘাটতি, এটার কিভাবে আপনি করবেন? আপনি ব্যাংক খালি করবেন? আপনি যারা দুর্নীতিবাজ দৃশ্যমান একটা ব্যবস্থা নিছেন এখন পর্যন্ত? এই যে আপনার পুলিশের বেনজির মহোদয় চলে গেলেন দেশ থেকে, এক একজন এক এক পলিটিক্যাল কথা বলে, আমাদের লজ্জা হওয়া উচিত যে উনি কিভাবে গেল দেশ থেকে। উনি আসুক না আসুক পরের বিষয়, এত বড় এলিগেশন, এত বড় দুর্নীতি করলো, উনি চলে গেল। এইভাবে কত কত দুর্নীতিবাজ আছে, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? বিষয়টা হচ্ছে আমরা সাধারণ মানুষ কেন আর কত ভুগবো? স্বাধীনতার 53 বছর বয়সে বাজার কেন ঠিক হলো না? বাজার কেন 20 জনের হাতে বন্দী হলো? প্রত্যেকটা বাজার কেন 20 জনের হাতে বন্দী হলো? কেন এটা ডিসেন্ট্রালাইজ করা গেল না? আমাদের অনেক উন্নয়ন হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের মানসিক মানবিক এগুলি উন্নয়ন কি আমাদের হয়েছে? শিক্ষা খাতে বরাদ্দ একদম নাই বললেই চলে। আমাদের বরাদ্দ এখন এই বিষয়টা হচ্ছে কি, আমি ছোট মানুষ, আমার অবজারভেশন এজ এ সিটিজেন, এজ এ মিনিমাম ট্যাক্স পেয়ার হিসেবে আমি এক্সপেক্ট করি আমার দেশটা অ্যাটলিস্ট এইরকম হজবরল থাকা উচিত না। কারণ আমরা মনে করি যে এই যে ডলার ক্রাইসিস, আমরা শুনেছি এই ডলার মানুষের বাসায় বাসায় জমা করে আছে, বাড়বে, তারা মুনাফা নিবে। যত দুর্নীতিবাজ, যত চোরাকারবারি, যত লুটেরা তাদের বাসায় হানা দেন, কালকে সব ডলার পাবেন আপনারা। এই ডলার বাজার থেকে কিনে 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 আপনি এখন থেকে লাক্সারি বন্ধ করছেন না, আপনি ট্যাক্স পেয়ার বাড়াচ্ছেন না, যে ট্যাক্স দিচ্ছে তাদের চুষে চুষে গলা টিপে টিপে আপনি তাদের কাছ থেকে আরো বের করছেন। আপনি অর্থনীতি এত বড় হয়েছে, কেন ট্যাক্স পেয়ার এত কম হবে? কেন ওইদিকে? এটা তো আজকে 20 বছর ধরে শুনে আসতেছি যে ট্যাক্স পেয়ার বাড়াইতে হবে, আমাদেরকে ডোর টু ডোর যেতে হবে। আপনি জানেন না কার কত এক্সপেন্সেস আছে, কে কত টাকা মাসে খরচ করে? আপনি শহরে দেখেন না ট্যাক্স কোথায়? ট্যাক্স পেয়ার কেন থাকবে না? কেন আমার ওই রেমিটেন্সে যে টাকা আসে সেটা কেন হুন্ডির মাধ্যমে আসে? আপনি এখন পর্যন্ত দেখাতে পারবেন যে 10টা হুন্ডি ব্যবসায়ীদেরকে ধরে আপনি উপযুক্ত শাস্তি প্রদান করতে পারছেন? আপনি দেখাতে পারবেন যে ব্যাংক লুটেরা যারা লুট করছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে পারছেন? এগুলিতে বলে লাভ নেই। এই বাজেট হচ্ছে গতানুগতিক বাজেট। আমি জানি না দেশ কোন দিকে যাচ্ছে। এখন আরেকটা ব্যাপার একটু বলে লাস্ট শেষ করতে চাই। জি। আমাদের পলিটিশিয়ানরা দেখেন, আমরা অনেক আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী এককভাবে কি করবেন, ওনার একটা টিম দরকার, যেই টিমে আমরা লোক দেখতে পাচ্ছি না, আমি নিজে দেখতে পাচ্ছি না। কারণ আমরা যদি সরকারের সমালোচনা করি, শেষ করে দিই, সরকারের সমালোচনা করতে গেলে মনে করে শত্রু সরকার বিরোধী কথা বলতেছে, আমাদের সমালোচনা করলে বলে এ তো দেশের ষড়যন্ত্র করতেছে। সমালোচনা করলে কেন ওনারা নিতে পারে না? কেন ওইখান থেকে ওনারা এই সমালোচনাটা গ্রহণ করে পজিটিভলি কেন চেঞ্জিং এ আসছে না? সাধারণ মানুষের কথা কেন তারা শুনতে পায় না? এটা হচ্ছে আমাদের বড় প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ। জনাব গোলাম মাওলাকে বোধহয় আমরা পেয়েছি আবারও। জনাব গোলাম মাওলা, শুনতে পাচ্ছেন আপনি? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার সংযোগে একটু সমস্যা হয়েছিল। যেটি বলছিলাম যে আপনারা তো প্রতি বছরের ন্যায় এবারও হয়তো যে কথা বলছিলাম, দ্রব্যমূল্যের যাতে লাগাম টেনে ধরা যায়, কিছুটা স্বস্তি দেওয়া যায়, সেই জন্য সংশ্লিষ্ট সরকারি মহল যারা রয়েছে তাদের সাথে বসেছেন শুল্ক কমানোর বিষয়ে। কি ধরনের আশ্বাস পেলেন বা আপনার আশাবাদটা কেমন? আমাদের বিষয়টা হলো আমরা বলেই গেলাম, আপনি শুনেই গেলেন, বাস্তবায়ন হয় নাই। যেটা আমি ফারুক খান মন্ত্রী সাহেবকে বলেছিলাম, এখনো বিভিন্ন ফোরামে কথাটা বলি যে আমরা মিটিং চলছে রমজানের 3 মাস আগ থেকে, খাওয়া নাই দাওয়া নাই, এই সংস্থা এইখানে শুধু মিটিং মিটিং আর মনিটরিং। আমি যেটা আসি, আমি প্যাকেট থেকে চিনির বিষয়টা বলতেছিলাম, জি, যেখানে 43 টাকা আপনার রাজস্ব নিচ্ছে পার কেজিতে, যে কারণে ভারত থেকে চিনি সারা বাংলাদেশের আনাচে কানাচে বর্ডার দিয়ে ট্রাকে ট্রাকে মাল ঢুকছে। দ্বিতীয়ত আপনার গুড়ের ইম্পোর্টের সুবাদে চিনির উপরে একটা গুড়ের লেয়ার দিয়ে বর্ডার দিয়ে শত শত গাড়ি চিনি বাংলাদেশে ঢুকছে। একদিকে আপনার সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে, আর আমাদের যে 18টা সুগার মিল ছিল সেটা ধ্বংস হয়ে গেছে। 5টা রিফাইনারি আমাদের চাহিদা মেটাচ্ছিল, তারাও প্রায় ধ্বংসের প্রান্তে। আপনার যে আপনার যে গ্রুপগুলির সাথে আলাপ করে দেখবেন, তারা যে প্রোডাকশন করে তাদের চিনি গুদামে রাখবে সেই জায়গাও তাদের নাই, তাদের কোনো চিনি বিক্রি হচ্ছে না। এবং মাদার ভেসেল বলেন, লাইটারেজ বলেন, সেগুলো সমুদ্রে ভাসতেছে। কিন্তু এভাবে চলতে থাকে তাহলে আমরা
আমাদের বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড, বাংলাদেশ চিনি সমিতি থেকে আমরা ডিজি, র্যাব, বিটিআর, স্বরাষ্ট্রমন্ত্রী আর আমাদের বিসিসিআই সবাইকে আমরা আবেদন করেছি যে অচিরে এটা বন্ধ করা হোক, না হয় একসময় দেখা যাবে যে আমাদের যে 5টা রিফাইনারি, সিটি গ্রুপ, মেঘনা, পিকে, এসালম, যারা আমাদের চাহিদা মেটাচ্ছিল তারাও ধ্বংস হয়ে যাবে। তখন আমরা কার ধারপ্রান্ত হব? আমার কথা হলো যে যাই কিছু সিদ্ধান্তগুলি গ্রহণ করা হবে সেটা বাস্তব ভিত্তিক। যেখানে আপনার বাংলাদেশ গভর্নরের সার্কুলার একটা বেসরকারি ব্যাংকের এমডি কোনো তোয়াক্কা করে না, সেখানে আপনি কি আশা করতে পারেন? আপনারা ইতিপূর্বে দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বললেন, সার্কুলার দিলেন নির্দেশনা যে তোমরা $10 ডলার কিনবা, $10 আটানা বিক্রি করবা। আপনারা কেউ বলতে পারবে না যে $10.50 আমরা কেউ ডলার ইম্পোর্টার পেয়েছি। যদি আপনার এই কারো নির্দেশনা কেউ না মানে, তাহলে তো আপনার কি হবে না, আপনার ধৈর্য নীতিতে দেশ চলতে পারে না। একদিকে বলবেন দ্রব্য মূল্যের দাম কমান, আর একদিকে বলবেন যে রাজস্বকে ব্যবসায়ীদের ত্রুটি করে আদায় করতে হবে। এই দৈত্য নীতিতে আপনার কোনোদিন দ্রব্য মূল্যের দাম নির্মূলিত হবে না। আমার বিজ্ঞ আলোচকরা অনেকেই স্পষ্ট বলেছেন যে আপনার এই সঠিক আপনার চিন্তা ভাবনা, সঠিক নির্দেশনা এবং আন্তরিকতার সহিত সেটা বাস্তবায়ন করতে হবে। জি, শুধু আলোচনা করে গেলেন, বলেই গেলেন, শুনেই গেলেন, বাস্তবায়ন কিছু হলো না, এইভাবে আপনার কোনো দ্রব্যমূল্য কেন কোনো জিনিসের কন্ট্রোল আসবে না। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনি শুনছিলেন দ্রব্যমূল্যের ব্যাপারে কতটা স্বস্তি দেবে সেটি তো একটি বিষয়। আরেকটি বিষয় যে বলা হয়ে থাকে যে এই বাজেটে যাদের সাথে আলাপ করা হচ্ছে বা যে স্টেক হোল্ডার বলি, সেখানে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব সেই অর্থে সেই জায়গাটাই যেন একটা ঘাটতি, এবং সেখানেই যেমন বিভিন্ন স্টেক হোল্ডার আছে, বলা হচ্ছে যে গোষ্ঠী স্বার্থ রক্ষা করা হচ্ছে। ব্যাপারটা কি এরকম কিনা? না, সত্যিকার অর্থে তো আসলে বাজেট নিয়ে খুব বেশি আলোচনার সুযোগ নাই। আপনি এইবারই দেখেন যে বাজেটটা হলো 6 তারিখে দিবে না, তো 6 তারিখে বাজেট পেশ করা হবে, তারপর তো শুক্র শনি বন্ধ, তারপরে হয়তো 9 তারিখে এটা নিয়ে আলোচনা শুরু হবে, মাঝখানে ঈদের ছুটি আছে, তারপর আবার এটা মানে মাসের শেষে ভিতরে পাশ করানো হবে। তো খুব বেশি হলে ধরেন 21 দিনের ভিতরে আপনার এটা হয়তো 15-16 দিন আপনি পাবেন। এর মধ্যে সম্পূরক বাজেটের আলোচনার বিষয় আছে, তো 15-16 দিন আলোচনার মাধ্যমে খুব বেশি বড় পরিবর্তন সংসদেও করা সম্ভব না। এখন বাজেট প্রস্তুতি যখন হয়েছে তখনও যদি দেখেন আপনি, সেই অর্থে সংসদের যে কাঠামো আছে, আপনি অধিবেশন না হোক কিন্তু আপনার যেই স্থায়ী কমিটিগুলো আছে, নতুন একটি সংসদ হয়েছে, সেটা সংসদ সদস্যদের সাথে আলোচনা হয়েছে কিনা এই জরিপ যদি করেন, আমার দৃঢ় বিশ্বাস যে ওনারা বলবেন ওনারা কিছুই জানেন না। সুতরাং সেই অর্থে যারা বাজেট পাশ করছেন, আমি এটা অনেককেই বলি, তারা হাসেন, আমি বলি যে আসলে কিন্তু বাজেট কেমন হলো এইটার দায়ভার দিন শেষে কিন্তু সংসদ সদস্যদের নিয়ে যেতে হবে। এখন ওনারা বলেন যে না আমরা তো বাজেটের কিছু জানি না, এটা প্রায় পাবলিক ফোরামে ওনারা বলেন যে আমরা তেমন কিছু জানি না, আমাদের আয়োজিত আলোচনার ভিতরেও দু একজন সংসদ সদস্য এটা বলেছেন। এইটা তো হওয়ার কথা না। হওয়ার কথা হলো যে আমরা এইটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করবো এবং পাশ করা হলে এই দায়ভার ওনাদেরকেই নিতে হবে, যেমনই বাজেট হোক। তো সেই জায়গাটা একেবারেই মিসিং আছে। এখন বাজেট আলোচনার যে বিভিন্ন দিক আছে, যে ধরেন জাতীয় রাজস্ব বোর্ড কিছু আলোচনা করেন, সেটা বড় অংশটাই ব্যবসায়ীদের সাথে করেন, অন্যান্য কাঠামোর ভিতরে খুব বেশি আলোচনা করার সুযোগ নেই। আবার সেই আলোচনার ভিত্তিতে কি বাজেট হলো কিনা এটা বোঝার কোনো সুযোগ কিন্তু নাই। আর একেবারে যারা সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের মানে সাথে আলোচনার তো তেমন কোনো সুযোগ নেই। সাধারণ মানুষের সাথে আলোচনার কথা আমি বলছি না। আপনি দেখেন যেমন শিক্ষা স্বাস্থ্য খাতের কথা যদি আমরা বলি, সেই জায়গায় যতটা মনোযোগ তার চেয়ে বেশি তো অবকাঠামোগত মনোযোগ। অথচ সাধারণ মানুষের যদি চিন্তা করি, তাদের স্বার্থের কথা চিন্তা করি, তাহলে তো শিক্ষা এটা তো আলোচনা আসছে না। ধরেন আমরা যখন আমরা একটা জরিপ করেছি এবার, আমাদের যেই প্রতিষ্ঠান আছে এবং তার বাইরে আমাদের একটি প্ল্যাটফর্ম আছে, নাগরিক প্ল্যাটফর্ম আমরা বলি,
তার মাধ্যমে আমরা একটা অনলাইনে জরিপ করেছিলাম, আমাদের পার্টনার যারা আছেন তাদের মাধ্যমে করেছি। তো সেইখানে দেখেন বড় করে কি কি বিষয়গুলো আসছে, তা ওনারা যেটা সব বড় করে বলছেন যে কর্মসংস্থানের বিষয় এসছে, শিক্ষা এবং সেটার সাথে দক্ষতা উন্নয়নের কথা ওনারা বলেছেন, বড়ভাবে দ্রব্যমূল্যের কথা এসছে, এবং বাজেট এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে একটা অন্তর্ভুক্তিমূলক জায়গার কথা বলেছেন। এখন বাজেট যদি কালকে দেখেন, আমি এখনো তো দেখি নাই, এটা তো ভবিষ্যৎবাণী ওইভাবে করা ঠিক হবে না, তো কিন্তু যেটুকু আমরা বুঝতে পারছি মোটামুটি তথ্য যেগুলো তাতে এসেছে কিন্তু গণমাধ্যমে। হ্যাঁ গণমাধ্যমে এসছে বা অন্যান্যভাবে দেখেছি, তাতে আমার মনে হয় না যে এটার খুব বড় রিফ্লেকশন হবে। কেন আমি বলছি যে আপনি আবারও দেখবেন যে অবকাঠামো বড়ভাবে পাচ্ছে, সেই অর্থে শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দ হচ্ছে না। এমনকি সরকারের যেই ঘোষিত নীতি আছে, আমি যদি পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা বলি বা অন্যান্য জায়গায় দেখি, তার সাথেও তো কিন্তু আপনি মিল পাবেন না। যে দ্রব্যমূল্যের কথা বলছি তার সাথেও আপনি যদি পদক্ষেপ মিলে দেখেন, খুব বড় পরিবর্তন আমার মনে হয় না পাবেন। হয়তো পুরো বাজেট দেখলে আমরা সব চূড়ান্তভাবে বলতে পারবো, কিন্তু ফলে অর্থ যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে জনগণের, সাধারণ জনগণের যে আশা আকাঙ্ক্ষা, এটার প্রতিফলন হচ্ছে না, যে কারণে তাদের, আপনি যেটা দিয়ে শুরু করেছেন, তাদের ফ্রাস্ট্রেশনটাও বাড়ছে। এখন শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দ না দেওয়ার অর্থ কি? আমার বাংলাদেশে আমরা তো অনেক বলি যে বিভিন্ন উন্নয়ন হয়েছে, কিন্তু আপনি দেখেন গত 10-15 বছরের মধ্যে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে আমরা সারা পৃথিবীর মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্যের সবচাইতে কম খরচ করা দেশে পরিণত হচ্ছি। এখন এইটা আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে যারা বাংলাদেশে ধনী শ্রেণী আছেন, যারা ক্ষমতাবান মানুষ আছেন, তাদের বাংলাদেশের এই পাবলিক সেক্টরে, মানে আমাদের সরকারি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানেও সুবিধাটা নিতে হয় না। শিক্ষা প্রতিষ্ঠানেও যেতে হয় না, ওনারা চিকিৎসার জন্য এখানে থাকেন না। যদি আপনার কিছু টাকা পয়সা থাকে, আপনি বেসরকারি খাতে যাবেন, আর না হলে আপনি বিদেশ চলে যাবেন। কিন্তু অনেক বেশি ওনাদের কিন্তু যেটা দরকার হয় সেটা হলো রাস্তাঘাট দরকার হয়, বড় বড় গাড়ি চালানো হয়। আগে যেই ছোট ছোট একটু গাড়ি ছিল, সরকারি কর্মকর্তাদের গাড়িও আকার বেড়েছে, তো ওইটার জন্য বড় বড় রাস্তার দরকার হয়। ওইটার জন্য আপনার বড় বড় সেতুর দরকার হচ্ছে, এবং সেটা দিয়ে ওনারা হয়তো দ্রুত গতিতে যাচ্ছেন। আর একটা আবার যদি দেখি আমি, এমন না যে সেই সড়ক দিয়ে সাধারণ জনগণও যাচ্ছে না, যাচ্ছে। আবার ধরে যে এখানে বিদ্যুৎ খাতের বা জ্বালানি খাতের দিকে ওনাদের একটা মনোযোগের ভিতর আছে, ওইটাও তো ওনাদের দরকার হচ্ছে। তো সার্বিকভাবে বললে যেই ধরনের আমরা সরকারি পরিষেবায় আপনার যারা ক্ষমতাবান মানুষ, যারা ধনী মানুষ, যাদেরকে আমরা গোষ্ঠী স্বার্থ বলছি, তাদের যেখানে অংশগ্রহণ নাই যেসব পরিষেবায়, সেই জায়গাটাতে আমরা দেখছি যে আস্তে আস্তে মনোযোগ চলে যাচ্ছে। যেইটুক বরাদ্দ দেওয়াও হয়, আপনি বাস্তবায়নের হারও যদি দেখেন, এবং এটা আমি করে বলছি যে এবং কোভিডের পরে স্বাস্থ্য খাতে আমরা কি পরিমাণ চিন্তিত হয়ে গেলাম, বললাম যে মনোযোগ লাগবে একটা। আচ্ছা, ইমিডিয়েটলি তো সম্ভব ছিল না, ধরেন 2020-এর পরে 21-এই সব ভালো হয়ে যাবে তা না। 25 সালের বাজেটও যদি দেখেন, আমরা যেইটুক জানতে পেরেছি যে একটা কালকে আরও ভালো জানা যাবে। আশঙ্কা হলো যে এইটার বাস্তবায়নের হার, এখানে বরাদ্দের হার আশঙ্কাজনকভাবে কম আছে অন্যান্য খাতের চেয়ে। তার মানে হলো যে যারা এটার দায়িত্বে আছেন, পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে, নীতি নির্ধারণের ক্ষেত্রে, তারা এই বিষয়ে যথেষ্ট মনোযোগী হচ্ছেন না। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা ডক্টর আইনুল ইসলাম আপনার কাছে আসবো, একটা বিরতি নিয়ে এসেই বরং আমরা আলোচনাটা শুরু করি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রফেসর ডক্টর আইনুল ইসলাম, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, বাজেটে যে জনজীবনে দ্রব্যমূল্যে কতটা স্বস্তি আসবে, এইসব বিষয়গুলো আলাপ করছিলাম। সেই আলাপে অবশ্যই গতানুগতিক বাজেট যেভাবে হয়, যেই বিষয়গুলো আসে, এবারকার অন্তত কি আপনার কাছে মনে হয় কিনা যে সেই পরিবর্তনের সুযোগ ছিল? কারণ বর্তমান সরকার তো টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট, সেই অর্থে রাজনৈতিক সদিচ্ছা বলি, তাদের পলিটিক্যাল যে শক্তি, সাংগঠনিক শক্তি, সব কিছু মিলিয়ে আপনার কাছে মনে হয় কিনা যে পদক্ষেপগুলো মানে আরও বেশি জনসম্পৃক্ত বা জনগ্রাহ্য, যেটি আরও একটু অনুকূল হতো? আপনার কাছে কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। আমি আলোচনা শুরুতে একটা ক্লারিফিকেশন দিচ্ছি। প্লিজ। সেটি হচ্ছে যে আমাদের একজন রাজনীতিবিদ এখানে আপনাদের আজকে আলোচনায় যুক্ত আছেন, উনি অর্থনীতি সমিতির কথা বললেন।
অর্থনীতি সমিতি কিন্তু 3 তারিখে একটা বাজেট দিয়েছে, বিকল্প বাজেট। জি। সেই বাজেটটি আকারটা 1.57% বেশি সরকারি বাজেটের থেকে। আর এইটাই প্রস্তাব আমরা এনবিআর কে দিয়েছি মার্চ মাসে, এবং অর্থমন্ত্রীর সঙ্গেও আমাদের সাক্ষাৎ হয়েছে, সেখানেও আমরা কিন্তু তাদেরকেও দিয়েছি প্রস্তাবগুলো। এবং শুধু তাই নয়, এই প্রস্তাবগুলো আমরা 460টা উপজেলা, কি বলে, 460টি হচ্ছে আমাদের 64টি জেলা, 135টি উপজেলা এবং 45টি ইউনিয়ন থেকে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমরা মত বিনিময় করে এই জিনিসগুলোকে আমরা তুলে নিয়ে এসেছি। এবং অর্থনীতি সমিতি একটি গুরুত্বপূর্ণ কাজ করেছে, এবং গতবারও করেছে এবং বরাবরই করে থাকে, যে 27টি নতুন খাত আমরা আইডেন্টিফাই করে আমরা জানিয়েছি যে এই খাতগুলো থেকে নতুন করে আপনাদের রাজস্ব আদায়টা হতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর হচ্ছে কালো টাকা উদ্ধার থেকে প্রাপ্তি এবং অর্থ পাচার উদ্ধার থেকে প্রাপ্তি। এই যে দুটো, আর অন্য অনেকগুলো আছে, বাকি 25টার কথা বা নাই বললাম। কালো টাকার বিষয়টা অনেকে বুঝতে চায় না, যে বা বোঝে না যে ওনারা কোথা থেকে হিসাব করলেন। আমি একটু ক্লারিফিকেশন দিই, আমি আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। জি। যে আপনি একটা ফ্ল্যাট কিনলেন ঢাকায় 2 কোটি টাকা দিয়ে, আপনি সেটা রেজিস্ট্রি করলেন কত? 1 কোটি টাকা তো করবেন না, এটা 50 লাখ টাকা দিয়ে করছেন আপনি 50 লাখ রেজিস্ট্রি। টাকা দিয়ে। তাহলে বাকি 1.5 কোটি টাকা কোথায় আপনি হিসাবটা দিলেন? এটি প্রতিনিয়ত হচ্ছে, এবং আমাদের হিসাবে প্রতি বছর 33% করে আমাদের কালো টাকা বাড়ছে। অর্থ পাচারের হিসাবও আমরা দিয়েছি। সুতরাং এই জিনিসগুলো থাকার পরে আপনি কিভাবে দ্রব্যমূল্য কমানোর পদক্ষেপগুলো আপনার কাজ দেবে? এটা অন্য আমার একটি মানে প্রশ্ন, কিভাবে কাজ দেবে? আর একই সঙ্গে আপনি জনগণকে স্বস্তি দিতে চাচ্ছেন। একদিকে আপনি বিদ্যুতের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, উৎপাদন খরচ বাড়বে, খুব স্বাভাবিক, দ্রব্যের দাম বাড়বে। একই সঙ্গে আপনার ডলারের দামের বাড়ার কারণে ইম্পোর্টেড গুডসের দাম বাড়বে। আর সুশাসনের কথা মানে বারবার আমরা বলি সুশাসন। আর যতটুকু বাজেটই সরকার দিক না কেন, এটা যদি সদিচ্ছা থাকে, তাহলে কিন্তু এটা দিয়েও কিন্তু জনগণকে কিছুটা হলো স্বস্তি দিতে পারে। এখন এখন দেখুন যে বাংলাদেশে প্রথম 3 মাসে বাজেট বাস্তবায়ন হয় 5%, 6 মাসে হয় 15%, 9 মাসে হয় 30%, এবং বাকি থেকে 3 মাসে গিয়ে 80, যেটা বললেন যে 80, 84, 85% হয়। বাকি 3 মাসে তাড়াহুড়া করে, যেখানে ব্যয়ের কোনো গুণগত দিক থাকে না। তো এই যদি অবস্থা থাকে, তাহলে আপনি কিভাবে সেখান থেকে বাজেটের আকার দিয়ে বলবেন যে আপনি জনগণকে স্বস্তি দেবেন? সুতরাং এই বিষয়গুলো আমরা দীর্ঘদিন থেকে হয়ে আসছে, তারপরেও দেশ কিন্তু এগিয়েছে, এটা আপনাকে স্বীকার করতেই হবে। জি। দেশ কিন্তু এগিয়েছে, কিন্তু দেশ আরো এগোতো এবং জনগণকে স্বস্তি দেওয়া যেত যদি সদিচ্ছা থাকে, এবং এটা যদি মানে সুশাসনটা যদি নিশ্চিত করা যায়, তাহলেই কিন্তু আপনি এই বাজেট দিয়েও কিন্তু জনগণকে স্বস্তি দিতে পারবেন। জি, আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে যে এই, যেগুলো আমাদের একেবারেই মৌলিক চাহিদার সাথে সম্পৃক্ত, সেই বিষয়ে যতটা না মনোযোগী, তার চেয়ে বেশি অবকাঠামোগত মনোযোগী, সেই জায়গা থেকে বেরিয়ে আসা যাচ্ছে না। দীর্ঘদিন থেকেই শিক্ষা স্বাস্থ্য খাতের কথা বলা হচ্ছে, কিন্তু আমি যদি ভুল না করি, এবারও হসপিটালের সরঞ্জাম যেগুলো অতি অধিক যারা মানে গুরুতর রোগী যারা, তাদের ক্ষেত্রে যেই সব ওষুধ এবং সরঞ্জাম ব্যবহৃত হবে, সেই সব জায়গায় শুল্ক বাড়ানোর একটা চিন্তাভাবনা চলছে। তো এই না, অবস্থাটি কেন তৈরি কিন্তু হলো? না, এটা আমাদের মধ্যে এবার আইএমএফ এর যে ভূত চাপছে, এটাতে এখান থেকে তো কোনো উপায় নেই। কারণ হচ্ছে সরকার একদিক দিয়ে আইএমএফ এ চাপ দিচ্ছে যে তুমি রেভিনিউ বাড়াও, রেভিনিউ বাড়া তো আর পাচ্ছে না, আপনি তো নেট পেই বাড়াতে পাচ্ছেন না। সুতরাং এখন যত রকম, যে আমাদের পিএফ থেকে তো এবার ট্যাক্স ধরছেন, মানে যারা ট্যাক্স দেয় রেগুলার, তাদের আর নিস্তার নেই। সুতরাং এখন যারা দেয় তাদের উপরই চেপে বসছে। সুতরাং এটা আপনি যদি মনে করেন যে এইভাবেই আপনি রেভিনিউ বাড়াবেন, তাহলে জনগণকে কষ্ট দিয়ে রেভিনিউ বাড়ানো হচ্ছে, এবং আইএমএফ এর যে শর্ত সেটাকে পালন করা হচ্ছে। সুতরাং জনগণকে স্বস্তি দিতে হলে, সুতরাং করের বাইরে কিন্তু তাদেরকে রাখতে হবে, এবং এবং পরোক্ষ কর কমাতে হবে, প্রত্যক্ষ করটা বাড়াতে হবে। এই কাজগুলো আমরা সবাই বলে আসি। আর সরকার কিন্তু আলোচনা করে, প্রায় 200টার মতন সংস্থার সঙ্গে কথা বলে, সেখানে কিন্তু জনপ্রতিনিধিও থাকে, কিন্তু আলটিমেটলি দিন শেষে যেটা আমরা দেখি, সেটা কোনো রিফ্লেকশন আমরা কিন্তু দেখি না। সেটি হয় না সুতরাং কেন? হ্যাঁ, সেটা হয় না। ওই যারা
তৈরি করে, এই যে বিশেষ করে আমি বলবো যে আমলারা, তাদের দৃষ্টিভঙ্গিটা কিন্তু উপরের দিকে, নিচের দিকে না। সুতরাং এটা আমরা সবাই, ওনারাও জানেন, যারা যারা এই বিশেষ করে বাজেট প্রণয়ন করেন তারাও জানেন যে কোন অবস্থায় সরকার সরকার বলতেছে তোমাকে এই টার্গেট, তোমাকে এই রেভিনিউ কালেক্ট করতেই হবে। তখন তারা কিন্তু শেষ পর্যন্ত টার্গেট তারা অর্জন করতে পারে না, শুধু জনগণের মধ্যে একটা চাপ সৃষ্টি করে। সুতরাং এভাবেই কিন্তু আমরা প্রত্যেক বছর, এটা নতুন কিছু না, কিন্তু এবার কিন্তু কিছু জায়গায় ট্যাক্স বসিয়েছে এবং ট্যাক্সের স্ল্যাব বড় লোকদের একটু এবার ট্যাক্সের আওতায় নিয়ে আসছে। এইটা ছাড়া এবং আরেকটা জিনিস লক্ষ্য করুন, এবার এবার বাজেটে বৈদেশিক ঋণ এবং সুদের যে এবার পেমেন্টটা দিতে হবে, সেখানে বাজেটের কত পার্সেন্ট আপনি এবার দেখবেন তাহলে। সুতরাং চাপ যে একটা আছে এবার কিন্তু, এবং সামনের বছরগুলোতেও কিন্তু এই চাপটা থেকে যাবে। আমরা অব্যাহত ঋণ থাকবে। নিয়েছি দেশি এবং বিদেশি সোর্স থেকে আমরা ঋণ নিয়েছি। সুতরাং সেগুলোকে, সেই সুদ তো বেড়েছে, আপনি ডলারের দাম বাড়াতে কিন্তু আমাদেরকে সুদের ইয়েটা কিন্তু বেশি দিতে হবে, ডলার বেশি দিতে হবে। আর আমাদের বাজেট কিন্তু, আমাদের ইকোনমিস্ট একজন আছেন এখানে, বাজেট কিন্তু আমাদের সেই অর্থে স্থির মূল্যে, যদি বলি আমি, যদি ইনফ্লেশনকে কাউন্ট করে তাহলে বাজেট কিন্তু কমেছে 12%। আমাদের কাছে হিসাবে 11 থেকে 12% বাজেট কিন্তু কমেছে এবার। সুতরাং খুব একটা স্বস্তির জায়গা কিন্তু এখানে আছে বলে আমার মনে হয় না। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব গোলাম মাওলা, আপনার কাছে যাব। যে বিষয়টি আমরা আলাপ করছিলাম এখানে, যে দ্রব্যমূল্যের বিষয়ে বাজেট আসলে, যেটি জনাব শরীফুজ্জামান শরীফ বলছিলেন, যে সাধারণ জনগণের জন্য এক ধরনের আতঙ্ক। এই আতঙ্ক এ কারণে যে ব্যবসায়ীরা যখনই যে পণ্যগুলোর দাম শুনতে পাচ্ছেন যে বাড়ার আশঙ্কা রয়েছে, সেটি যেদিন ঘোষিত হয় সেদিনই তারা বাড়িয়ে দিচ্ছেন। অথচ কমার ব্যাপার যেটি হচ্ছে, সেটি হয়তো 3-4 মাস পরেও যে তার প্রতিফলন পাওয়া যাচ্ছে না। এটি একটি অভিযোগ রয়েছে, সেই বিষয়ে আপনার বক্তব্য শুনব। এটা আসলে একটা ব্যবসার ধারা, এভাবেই আমাদের চলে আসছে যুগের যুগ ধরে, যে এই জিনিসটা বাড়তে পারে এই আশঙ্কায় ওই বিভিন্ন ব্যবসায়ী সেটাকে এই, আশায় বসে থাকে যে বাড়বে। আর যেটা কমার বিষয়টা, সেটা তো উনি ট্যাক্স পে করে নিয়ে আসছেন, যে কারণে নেক্সট শিপমেন্ট ঘরে না ঢোকা পর্যন্ত সেটার দাম কমে না। এটা সচরাচর ব্যবসায় নিয়মে চলছে। এই বৃত্ত থেকে কি বের হওয়ার কোনো উপায় নেই, বা আপনাদের কোনো দায়বদ্ধতা নেই না, ব্যবসায়ী নেতা হিসাবে? দায়বদ্ধতা আপনারা অবশ্যই আছে, যে আপনার আইটেম বেসিস আপনার বলতে হবে, যে আমাদের যেমন ধরেন যেটা ভোজ্য তেল, চিনি, অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় আইটেম গুলো আছে, সেগুলো প্রতিদিনই আপনার ওয়ার্ল্ড মার্কেট অনুযায়ী কমে বাড়ে। আর এখানে আইটেম অনেক হাজার হাজার আইটেম আছে না, যেটি প্রতিদিন কমে পাবে, আমি কিন্তু সেই জায়গায় যাচ্ছি না। আমি বলছি সরকার কোনো একটি নির্দিষ্ট পণ্যের শুল্ক কমিয়ে দিল, তার সুফল কি জনগণ সঠিক সময়ে পায় কিনা? হ্যাঁ, অনেক সময় পায়, অনেক সময় আপনার বিলম্বিত পায়। এটা তো আপনার ইম্প্যাক্ট পড়বেই। জি, জনাব ইমরান হাসান, আমি আসবো আপনার কাছে। তার আগে শরীফুজ্জামান শরীফ, যে বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করছিলাম। আমি আমাদের অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক স্যার যেটি বললেন, আমি এটিকে খুব গুরুত্বপূর্ণ মনে করি। আপনার এখন পর্যন্ত আপনার সম্পদ কিন্তু সীমিত, আপনি চাইলেই এটি খুব দ্রুত বাড়াতে পারবেন না। প্রথম যে জায়গাটায় আপনার যতটুকু আছে তার সর্বোচ্চ ব্যবহার করা। আমাদের শিক্ষা স্বাস্থ্য খাত নিয়ে আমরা কথা বললাম, এই জায়গাটায় আমরা যে বরাদ্দটা করি তার কি প্রপার ব্যবহার কি সেটি হয়? আমি জাস্ট গতকালকে বেশ কয়েকটি পত্রিকায় নিউজ এসেছে, মানিকগঞ্জে কর্নেল মালেক হাসপাতাল, এবং এই কর্নেল মালেক সাহেবের ছেলে আগে আমাদের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তো জাহিদ মালেক সাহেব, সেখানে হৃদরোগীদের চিকিৎসার জন্য দুটো মেশিন কেনা হয়েছে 44 কোটি টাকা দিয়ে। কিন্তু এই মেশিন অপারেট করার জন্য কোনো লোক নেওয়া হয়নি, অর্থ পরিশোধ করা হয়েছে, কন্ট্রাক্টরদেরকে টাকা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু রোগীরা মানিকগঞ্জ হাসপাতালে গিয়ে সেখান থেকে একদিন ঘুরে তারপরে শুনে যে এই যন্ত্রের ব্যবহার করার মতো লোক নেই, তারপরে তাদেরকে ঢাকায় আসতে হয়। অর্থাৎ আপনার অর্থর যে আপনার টানাটানির সংসারের মধ্যেও আপনি যে বরাদ্দটা করছেন, সেই বরাদ্দর যথাযথ ব্যবহারের জন্য যে কঠোরতা দরকার। আমি এই যে 44 কোটি টাকা বললাম, এটি সমুদ্রের এক ফোঁটা পানি। আমাদের স্বাস্থ্য খাতে যে সমস্ত গল্পগুলো আমাদের এখানে আছে,
বড় বড় গল্প আছে। আমি আপনাকে বলি, ঢাকা শহরে একটু বৃষ্টি হলে, 2 ঘন্টা বৃষ্টি হলে ঢাকা শহরটা পানির নিচে চলে যাচ্ছে। আমাদের অভিজ্ঞতাগুলো আছে, এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম। কিন্তু আপনি দেখবেন যে প্রতি বছর স্যার যেটি বললেন যে বাজেট যখন শেষ হওয়ার সময় চলে আসে, ঢাকা শহরে একটা কাজ আপনি দেখবেন যে বড় বড় পাইপ বসানো হচ্ছে মাটির নিচে, এবং এটি কিন্তু প্রতি বছরই বসানো হয়। আপনি এই যে আগারগাঁও থেকে মিরপুর 10 নম্বর পর্যন্ত দেখবেন গত বছর দীর্ঘ সময় রাস্তা বন্ধ ছিল পাইপ বসানোর কারণে। আমি অর্থটা বরাদ্দ করছি, অর্থটা খরচও করছি, কিন্তু এর ভেতর থেকে আমি কি আউটপুটটা পাচ্ছি? অর্থাৎ যে অর্থটা আপনার এখানে আছে সেটি ব্যয় করার পরে তার ভেতর থেকে আপনি যদি সাপোর্টটা না পান, সুবিধাটা না পান, কিন্তু এটি কি আমাদের জায়গা থেকে কখনোই মনিটর করা হয় বা রাষ্ট্রের পক্ষ থেকে যারাই কাজগুলো গাফিলতি করে তাদেরকেও জবাবদিহিতা আওতায় হয় না। আমি ব্যবসার যে জায়গাটা বলবো, যে ব্যবসায়ীদের একটা সততার ব্যাপার আছে। আপনি শুধুমাত্র সরকারের আইনের উপরে, পুলিশের লাঠির উপরে নির্ভর করে একটা দেশ সভ্য হতে পারে না। আপনার কতগুলো রেসপন্সিবিলিটিও কিন্তু আছে সোসাইটির প্রতি। কিন্তু সরকার এই জায়গাটায় কঠোরতা হতে হবে। আমাদের ব্যবসায়ীদের একটা প্রবণতা আছে, কারো ধনী হতে চাওয়াটা আমি অপরাধ মনে করি না, কিন্তু রাতারাতি আপনাকে জিম্মি করে আপনার গলায় ছুরি বসিয়ে দিয়ে আপনাকে আটকে রেখে আমি সম্পদের মালিক হব, এটি অপরাধ। এবং এটি বন্ধ করার দায়িত্ব কিন্তু সরকারের। এবং সরকার যদি এই জায়গাগুলোতে কঠোর হয়, আমি জাস্ট উদাহরণ দিব, এটি হয়তো অপ্রাসঙ্গিক হতে পারে। আপনি ঢাকা শহরে কেউ ট্রাফিক আইন মানে না, আপনার কাঁধের উপর দিয়ে একজন গাড়ি চালিয়ে যাচ্ছে, কিন্তু জাহাঙ্গীর গেট পার হয়ে যাওয়ার পরে ওই ড্রাইভার লালবাতি না নীলবাতি এটি কিন্তু সে খেয়াল রাখছে, কারণ ওই জায়গাটায় গাড়ির চাপটা হয়তো একটু কম, কিন্তু সেখানে ট্রাফিক আইন যদি সে অমান্য করে, সে জানে তাকে এটার জন্য জবাবদিহি করতে হবে এবং তাকে শাস্তি দিতে হবে। অর্থাৎ ওই ড্রাইভার ক্যান্টনমেন্ট এরিয়া পার হয়ে গেল, আবার আপনার কাঁধের উপরে গাড়ি তুলে দিচ্ছে। তার অর্থ হচ্ছে যে আপনি এই জায়গাগুলোতে যদি একটু কঠোর হন, এই যে আমাদের গত কয়েক বছর ধরে আমরা দেখছি স্বাস্থ্য খাতে কেনাকাটার যে অনিয়ম এবং দুর্নীতি, আপনি কি কোথাও দেখেছেন যে এটার জন্য একজনকে শাস্তির মুখোমুখি হতে হয়েছে? দিনাজপুর মেডিকেল কলেজে শিশুদের যে ওজন মাপার যে মেশিন, তার দাম হলো 7,000 টাকা। সেই মেশিন কেনা হয়েছে 7,000 টাকা দিয়ে, এবং মেশিন নষ্ট হয়ে যাওয়ার পরে সেটা মেরামতের জন্য খরচ করা হয়েছে 3.5 লাখ টাকা। পত্রিকা এসেছে। সেই ঘটনার জন্য দিনাজপুর হাসপাতালের কারো কি শাস্তি হয়েছে? না। অর্থাৎ এই ধরনের আপনি যখন অনবরত একের পর এক পথ তৈরি করে দেবেন দুর্নীতিবাজদেরকে, মানে সেখান থেকে বেরিয়ে যাওয়ার, তাহলে ততক্ষণ পর্যন্ত আপনার এখানে কোনোভাবে সভ্য সমাজ। অসংখ্য ধন্যবাদ। জনাব ইমরান হাসান, আপনার বক্তব্য শুনবো। যে আমি তো বিজ্ঞ আলোচকরা সবই বলেছেন। আমি আসলে আমরা চাই দেশের নাগরিক হিসেবে আমরা একটা ডিসিপ্লিন একটা কান্ট্রি চাই। যে এই যে ব্যবসায়ীদের শুধু দোষ দিয়ে দিলে নেই ভাই, আসলে এটা চক্র। ব্যবসায়ীদেরকে কে সুবিধা দেয়? দুর্নীতিবাজ কর্মকর্তারা। দুর্নীতিবাজদের কে সুবিধা দেয়? যারা রাষ্ট্র চালায়, মানে সরকার যারা চালায়, পলিটিশিয়ানরা। এইভাবে একটা চক্র কিভাবে রাতারাতি ধনী হবে? সবাই, শুধু ব্যবসায়ী নয়, মানে সবাই। এটা আমলা বলেন, দুর্নীতিবাজ কর্মকর্তা বলেন, আপনার এখানে যারা এই 100 টাকার কাজ 30 টাকাও কাজ হয় না, 70 টাকায় লোপাট হয় ভাগযোগ করে বলেন, সবাই জানি। এই দেশের নাগরিকরা চায়ের টেবিলে যান, সবাই জানে কোথায় কি হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে কবে আমরা এই দুর্নীতি মুক্ত হতে পারবো? আমরা কবে এই ভোগ্যপণ্য নিয়ে আর সিনেমিনি খেলা হবে না? ভোগ্যপণ্যটা তো আমাদের মেন, কারণ আমাদের 18 কোটি জনগণের একটা বৃহৎ অংশ হচ্ছে আপনার নিম্ন আয়ের মানুষ, যারা দিন আনে দিন খায়। হয়তো আমাদের সূচক আমরা বেড়েছে, কিছু আয় বেড়েছে, কিন্তু আয়ের সাথে যে ব্যয়টা বেড়েছে এই ভোগ্যপণ্যের কারণে, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি না। অবশ্যই উন্নয়ন হতে হবে, কিন্তু সবার আগে উন্নয়ন হচ্ছে আমাদের। এখন যদি শুরু করেন, আমরা বলেছি শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে গুরুত্ব দেন, 20 বছর পরে ফল পাবেন না। যেই দিকে রাষ্ট্র যাচ্ছে, আমাদের মানসিকতার যে অবক্ষয় যেই দিকে যাচ্ছে, এই লুটের রাজত্ব আরো চলতে থাকবে, লুট চলতে থাকবে। আমাদের রাষ্ট্র যে কাঙ্ক্ষিত যাওয়া জায়গা দরকার, সেটা হবে না। লাস্ট কথাটা হচ্ছে, আমি আমার ছেলে মেয়েকে কি সুশাসন দিয়ে ভালো নাগরিক বানাবো, না তাদেরকে একটা ওয়ে দিয়ে দিব কি করে হাউ টু আর্ন মানি এনি হাউ, চুরি করে হোক, ডাকাতি করে হোক, দুর্নীতিবাজ হোক। তো আমাদের দেশটা ওইটাই, যে উন্নয়ন কি আমাদের খুবই জরুরি, না আমাদের রাষ্ট্রের এই 18 কোটি যে মানুষ আছে তাদেরকে আমরা একটা সুশাসন, একটা ব্যবস্থা, মানে সুব্যবস্থাপনা, আমাদের বাজার ব্যবস্থাপনা, আমাদের কৃষি বাইরের উপর ডিপেন্ডেন্সি কমে আসা, আমাদের লাক্সারি থেকে বেরিয়ে আসা। কারণ একটা গোষ্ঠী লাক্সারির সর্বোচ্চ জায়গায় চলে গেছে,
এই যেই গোষ্ঠী বলেন এটা এটার সাথে দুর্নীতিবাজ কর্মকর্তা আছে, দুর্নীতিবাজ পলিটিশিয়ান আছে, দুর্নীতিবাজ ব্যবসায়ী আছে। তো সুতরাং এদের বিরুদ্ধে কে ব্যবস্থা নিবে? যারা ব্যবস্থা নিবে তারাও দুর্নীতিবাজ। তাহলে কিভাবে এই রাষ্ট্র পরিষ্কার হবে? এই জঞ্জাল কিভাবে আমরা সুশাসন পাবো? নেক্সট জেনারেশনকে কোথায় রেখে যাচ্ছি আমরা? যারা এখানে আপোষ করতে পারছে না তারা সদল বলে দেশ থেকে বেরিয়ে যাচ্ছে, বাইরে যায় সেটেল হচ্ছে এনি হাও। কিছু আছে বাইরে টাকা নিয়ে যাচ্ছে, সেই টাকা আবার আইএমএফ, যারা দুর্নীতিবাজ বিদেশে টাকা নিয়ে যাচ্ছে, আইএমএফ সেই টাকা নিয়ে এসে আমাদেরকে আবার ইনভেস্ট করছে, আমাদেরকে তারা প্রেসক্রিপশন দিচ্ছে, সেই প্রেসক্রিপশনে দেশ মানে অষ্টপৃষ্ঠে মানে আটকে যাচ্ছে। এই যে আমরা যেটা বলি আর কি, মানে এক জাল থেকে আরেক জালে দিয়ে সেটা আটকে যাচ্ছে। তো আমরা এটা রাজনীতিবিদরা দেখতে পাচ্ছে না, তাদেরকে একটা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। কারণ যে যেভাবে পারতেছে তাদেরকে সামনে রেখে লুট করে নিচ্ছে। মানে চিত্রটা আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছেন না। তার আশেপাশে যেই মানে আবরণ দিয়ে দেওয়া হয়েছে, যেই ইয়ে দিয়ে দেওয়া হয়েছে, উনি সঠিকভাবে দেখতে পাচ্ছেন না। আমরা আজকে কথা বলছি, জানি আমাদের থ্রেট আসে, ছোট ব্যবসায়ী আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হবে, আমাদের এই সমস্যা করবে ওই সমস্যা করবে। কিন্তু যদি না বলে যাই, নিজের বিবেকের কাছে আমরা মানে ইয়ে থাকবো, দায়বদ্ধ থাকবো যে তোমরা তো বলো নাই, আমাদের তো করার কিছু নাই, আমরা ছোট্ট ব্যবসায়ী। আমাদেরকে এখন ইউনাইটেড হওয়ার সময় আসছে। মাননীয় প্রধানমন্ত্রী বয়স হয়েছে, উনি আবার এই 4 বারের প্রধানমন্ত্রী, উনি একটা না। আমার মনে হয় সময় আসছে এই মানে কি বলে এটাকে, এই শুদ্ধ অভিযান চালানো, এই বৃত্তকে ভাঙার, যেটি আপনি উনি বলছেন জানেন চক্র কারা গড়ে উঠেছে। দুর্নীতিবাজ, জি, উনি জানেন অসংখ্য কারা ধন্যবাদ। সাম্রাজ্য মানে আমি ওনার কাছে আপিল করবো, উনি এই দেশে উনি শেখ মুজিবুর রহমানের মেয়ে, উনি আমাদের বঙ্গবন্ধুর কন্যা। আমার মনে হয় একটা সময় আসছে শুদ্ধ অভিযানের। অসংখ্য ধন্যবাদ ইমরান হাসান। আমরা শেষ করব জনাব তৌফিকুল ইসলাম খান, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম যে স্বস্তি দেওয়ার ক্ষেত্রে আসলে কি করণীয় বলে মনে করেন, বা প্রত্যাশার কথা যদি বলি যে কি প্রত্যাশা করতে পারি আমরা বাজেটে? দেখ, প্রস্তাবিত বাজেট যেমনই হোক, এইটার একটা সুযোগ থাকে যে বাজেট সারা বছর ধরে যখন বাস্তবায়ন হয় সেখানে সংশোধন করবার। আমি মনে করি যে বাজেটের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সারা বছর ধরে অর্থনৈতিক পরিস্থিতি, এখানে অংশীজনের যে ভাবনা, সেগুলোর একটা প্রতিফলন এখানে থাকা দরকার। এবং সেটাকে বিবেচনায় যদি আমরা নেই, তাহলে আমাদের যেই বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে অথবা আমার কর আরোপের ক্ষেত্রে দুই জায়গাতেই আমাদের কিন্তু সংশোধনের সুযোগ আছে। সুতরাং একটা হলো যে আমাদের বাজেট এবার দেয়া হয়েছে, সেটা কতখানি পর্যবেক্ষণ করে জুন মাসে কবে পাস হবে, কিন্তু বাজেট বাস্তবায়ন কার্যকরভাবে আমার যেই লক্ষ্য আছে, আমার যেই মানে আমাদের যেই মানে সার্বিকভাবে যেই কতগুলো উন্নয়নের ফলাফল আমরা দেখতে চাই, সেইটাকে বিবেচনায় নিয়ে আমাদের সংশোধন করবার মতো একটা যদি মানসিকতা থাকে, আমি মনে করি যে হয়তো আমাদের এই অর্থনৈতিক সংকটের সময় আমাদের সাধারণ মানুষকে বিবেচনায় রেখে কিছুটা তাদেরকে প্রশমন করা, তাদের কষ্ট, এটা আমার মনে হয় যে বিবেচনা সম্ভব করা হবে। উচিত। জি, আরেকটি বিষয় আপনার কাছে মনে হয় যে কর কাঠামোর ক্ষেত্রে কোনো স্পেসিফিক বা সুনির্দিষ্ট আপনার প্রস্তাবনা বা বক্তব্য আছে কি না? এই পর্যন্ত আমরা যেটি দুঃখিত যেটি দেখেছি, এর মধ্যে একটি বিশেষ বিষয় আপনার কাছে মনে হয় কিনা যে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ির ব্যাপারটি, এটি একটা ভিন্ন ধরনের বা ব্যতিক্রমী উদ্যোগের মতো, কি মনে হয় আপনার কাছে? এইটা তো আমরা শুনছি যে এখন কিছুটা শুল্ক আরোপ করা হবে, এইটা হলো বিষয়। তো এখন সার্বিকভাবে তো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে, তাদেরকে শুল্কমুক্ত গাড়িরও সুযোগ সুবিধা ছিল, এবং এটা যে সারা জীবন ছিল তাও না, এটা 80-র দশকে এটা আনা হয়েছিল। তো এখন সেই সার্বিক বিবেচনায় সেটা আনা হচ্ছে, কিন্তু সেইটার পাশাপাশি আমার মনে হয় যে আরো একটা বড় যে জায়গা আমাদের চিন্তা করা উচিত, সেটা হলো যে এই যে কালো টাকা সাদা করার জন্য যে আমরা বড়ভাবে সুযোগ দিতে চাই, আরো একটা বড় সুবিধা আসবে, এই ধরনের ব্যবস্থা থেকে সরে আসা উচিত। তাহলে সাধারণ মানুষের মনে একটা অন্তত মানে আশারই থাকে যে না, আমি সঠিকভাবে কর দিলে, আমি সৎভাবে কর দিলে এইটার কিন্তু আমার একটা এক ধরনের একটা বৈষম্য করা হলো। কিন্তু প্রফেসর ডক্টর আইনুল ইসলাম যেটি বলছিলেন যে স্বয়ংক্রিয়ভাবেই তো আমাদের ব্যবস্থার মধ্যেই এমন কিছু বিষয় রয়েছে, তাতে করে আপনি না চাইলেও কিছু টাকা কালো হয়ে যাচ্ছে, সেই জায়গায় না চাইলে আপনি কেন কালো টাকা হয়ে যাবে? এটা তো ডিম আগে না মুরগি আগে, সেটা হয়ে যাচ্ছে। আপনি যদি আমার যেই আয় আছে সেই আয়ের থেকে যদি আমি এখন একটা বাড়ি কিনতে চাই,
আমার সেই টাকা আমাকে না দেখানোর আমার সুযোগ কি? কারণ আমার তো কোনো এখান থেকে আমার টাকাটা দেখাতে হবে, তাই না? না হলে আমার আয় কোথায় চলে যাবে? সুতরাং এইটা তখনই করা এই যে সম্ভব যদি ফ্ল্যাটের আপনি ক্ষেত্রে বলা হচ্ছে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন করা কস্ট বলা হচ্ছে। এখন বিষয় হলো যে ফ্ল্যাটের ক্ষেত্রে সমস্যাটা হলো যে রেজিস্ট্রেশন প্রকৃত মূল্য তো আমরা দেখাচ্ছি না কেউই। কিন্তু আপনি যদি একটা যারা চাকরিজীবী আছেন শতকরা আমি একদম মাঠের কথা বলছি। না না, আমি আপনাকে সত্যি বলছি, যারা একবারে এক থোকে টাকা দিয়ে ফ্ল্যাট না কিনতে পারেন, যারা ধীরে ধীরে মধ্যবিত্ত আমরা ফ্ল্যাট কিনি, আমরা টাকা না দেখায় কোথায় যাব? আপনি আমাকে বলেন যে যারা একটা বেতন ভুক্ত কর্মচারী, যারা এই তাদের বেতনের টাকা থেকে ইনস্টলমেন্টে নিয়েই কিনবে, তারা টাকা না দেখিয়ে কোথায় যাবেন? তাদের তো টাকা না, আর যদি কোনো আয় না থাকে আপনার, আপনি যদি বাইরে গিয়ে চুরি না করেন, অন্য একটা ব্যবসা করছেন, কারোর না বলছেন, সেই সীমিত আয়ের মানুষের প্রতি তো একটা মানে এটা তো বিবেচনা বোধ থাকলো না। তাকে প্রতি মাসে যে টাকা ইনকাম করছেন তার থেকেই একটা তার অংশ থেকেই তো আপনাকে দিতে হচ্ছে, নাহলে আপনি আপনার আয়কে আপনার কোথায় দেখাবেন? আপনি যদি সেটাকে ব্যয় না দেখান আমার আয় ব্যয়ের হিসাবের ভিতরে, তাহলে তো সেটা আমার আয় হিসেবে থেকে যাবে কোথাও। তো সেইটা তো আবার পরে বলবে যে আমার এই আয় কোথায়। আসলে তো একটা ন্যায্য তার সমাজের ভিত্তিতে যদি আপনি থাকেন, আপনি যদি সত্যিকার অর্থে আইন পালন করেন, তাহলে এটা কোনো বিষয় না। যদি আবার আমার ওই জায়গাটাতে আমি কর ফাঁকিটা রোধ করতে পারি, তখন যদি আমার করের হারে কমানোও কিন্তু তখন সহজ হবে, যে আমার করের হার কমিয়েও আমার কর বাড়ানো যাচ্ছে। সুতরাং আমি মনে করি যেটা দরকার সেটা হলো খুব জোরালোভাবে পদক্ষেপ নেওয়া দরকার, যে যেই বিপুল সম্পদ আমাদের তৈরি হয়েছে গত 15-20 বছরে, জমির দামের থেকে বলি বা অন্যান্যভাবে বলি, এটা তো আমরা দেখতে পাচ্ছি একটা শ্রেণীর কাছে অনেক টাকা। আপনি তাদের করের আওতায় আনার ক্ষেত্রে যদি জোরালো পদক্ষেপ নেন, এবং এই ধরনের কিছু কিছু পদক্ষেপ হয়েছে, আমরা শুনেছি যে এনবিআর একটা জরিপ করেছেন ঢাকা শহরে যারা ফ্ল্যাটের মালিক আছেন, সেটাকে আপনারা কন্টিনিউ করেন। যদি আপনি দেখেন যে এইটাকে ফাঁকি দেওয়ার উপায় নাই, তখন স্বাভাবিকভাবে মানুষের কিন্তু ওইটা থাকতে হবে যে এনফোর্সমেন্টটা হচ্ছে সকলের জন্য সমানভাবে হচ্ছে। সেটাই বিষয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। আমাদের প্রত্যাশা বাজেট প্রত্যাশার যে প্রাপ্তি তার ব্যবধান কিছুটা হলেও কমাবে, এবং সেটি যখন করতে পারবে তাহলেই আমাদের যে লক্ষ্য সেটি অর্জিত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।